অপারেশন সিন্দুরের পর ভারতের অস্ত্র কেনার জন্য একেবারেই প্রচুর দেশ লাইন লাগিয়ে দিয়েছে। আমি আপনাদের সামনে বিগত দিনে অনেক পর্বে সেটা ব্যাখ্যা করেছিলাম। এমনকি এই যে নরেন্দ্র মোদী সরকার ব্রিক্স সম্মেলনে যাবেন বা এই যে 5টি দেশের সম্মেলনে গেছেন, সেখান থেকেও প্রচুর ভারতীয় ক্ষেপণাস্ত্রের এবং ভারতীয় আকাশ প্রতিরোধী সিস্টেমের প্রচুর চাহিদা বিদেশ থেকে আসছে। বিশেষ করে অপারেশন সিন্দুরে এই রকম সাফল্যের পর কিন্তু সেই ব্রহ্মস, তুরুপের তাস ব্রহ্মস, পাকিস্তানের ঘুম যারা কেড়ে নিয়েছে, এই ব্রহ্মস পাকিস্তানকে ফ্রি ডেলিভারির কথা বলা হয়েছে। কে বলেছে জানেন? স্বয়ং বলেছে যে এই ব্রহ্মস অ্যারোস্পেসের যিনি এমডি কাম সিইও, যার নাম হচ্ছে শিবাথুন পিল্লাই, সেই শিবাথুন পিল্লাই রিসেন্ট একটি বক্তব্য ভাইরাল হয়ে গিয়েছে। ব্রহ্মস পাকিস্তানের ফ্রি ডেলিভারি আইটেম। একেবারে বিতর্কের ঝড়। আজকে নিশ্চিতভাবে বিশ্লেষণ তো করবই আপনাদের সামনে যে ব্রহ্মসের কেনার জন্য লাইন পড়ে গিয়েছে পাকিস্তানের জন্য, সেটা কিভাবে ফ্রি আইটেম হলো, এবং তার সঙ্গে আপনাদের আমি ব্যাখ্যা করব যে এই অপারেশন সিন্দুরে পাকিস্তানে শাহবাজ শরীফের একজন অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপদেষ্টা, তিনি এতটাই আশঙ্কা প্রকাশ করেছেন যে বলেছেন যে পাকিস্তানের হাতে মাত্র কয়েক সেকেন্ড ছিল সিদ্ধান্ত নেওয়ার জন্য। কেন তিনি কথা বললেন? এর উত্তরে ভারতের আবার একজন সামরিক ডেপুটি চিফ, সেই ডেপুটি চিফ তিনি একটা মারাত্মক বক্তব্য বলেছেন। এ নিয়েই পর্বটা সাজিয়েছি। কিন্তু সব থেকে যদি বলেন যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে আমাদের চিরশত্রু দেশ সেই পাকিস্তানকে কি করে ব্রহ্মসের ডেলিভারি দেওয়ার কথা বলছেন, তাও আবার ব্রহ্মস অ্যারোস্পেসের একজন সিইও, এইটাই আলোচ্য বিষয়। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর। দেখুন, আপনারা খবর পেয়েছেন কিনা জানি না যে পাকিস্তানের একজন উপদেষ্টা, তিনি আবার মোহাম্মদ ওই শাহবাজ শরীফের অত্যন্ত ঘনিষ্ঠ একজন উপদেষ্টা, তাকে পরামর্শ দেন, সামরিক পরামর্শ দেন। এই উপদেষ্টা তিনি বলেছেন অপারেশন সিন্দুরে নূর খান এয়ারবেসে ভারতের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র যখন আছড়ে পড়ার উপক্রম হয়েছিল, তখন তাদের হাতে মাত্র 30 থেকে 40 সেকেন্ড ছিল সিদ্ধান্ত নেওয়ার জন্য। তার কারণ তারা প্রথমে ভেবেছিল, তারা বুঝতে পারেনি যে এটা কি ওয়ারহেডে পরমাণু অস্ত্র বহন করছে, নাকি এটাও নন অ্যাটমিক কোনো ওয়ারহেড নিয়ে এসেছে। তাদের পক্ষে বোঝা সম্ভব হয়নি। মাত্র 30 থেকে 34 সেকেন্ড তাদের হাতে সময় ছিল। আর এটাই কার্যত বুঝিয়ে দিচ্ছে যে আমাদের এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পাকিস্তানের ঘুম উড়িয়ে দিয়েছে। তার কারণ আপনারা ভাবতে পারেন যে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কোনো একটা দেশকে তাকে ডিসাইড করে ফেলতে হবে যে যে ক্ষেপণাস্ত্রটি আসছে সেটা নিউক্লিয়ার ওয়ারহেড নিয়ে আসছে কিনা, তারপরে সেই বুঝে আমাদের আক্রমণ শানাতে হবে। এমনিতেই তাদের আকাশ প্রতিরোধী সিস্টেম চীনের HQ-9 হিসাবে ব্যবহার করে আসছে, সেগুলো পুরোপুরি ব্যর্থ। আমি শোনাবো ভারতের ডেপুটি চিফ, তিনি বলেছেন যে চীন পাকিস্তানকে তাদের টেস্ট বেড হিসেবে ব্যবহার করে। আমি শোনাবো তার বক্তব্য। কিন্তু এইখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা কি জানেন? যে কেন পাকিস্তানের ওই উপদেষ্টা তিনি বললেন 30 থেকে 40 সেকেন্ড তাদের হাতে সময় ছিল। দেখুন, আপনাদের সামনে আমি ব্যাখ্যা করছি। দেখুন, ভারতের হাতে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র রয়েছে, কিন্তু সেগুলো তো পাকিস্তানকে অ্যাটাক করার প্রয়োজন নেই। যেমন ধরুন অগ্নি 5 দিয়ে আমরা আফ্রিকাকে আঘাত করতে পারি, পাকিস্তানকে আমাদের আঘাত করার জন্য আমাদের অগ্নি 5 এর দরকার নেই। অগ্নি 6 দিয়ে আমরা আমেরিকাকে আঘাত করতে পারি। K6 যেটা আপনাদের সামনে বর্ণনা করেছিলাম, সেই K6 দিয়ে আমরা আমেরিকার কাছাকাছি পৌঁছে যেতে পারি। সেটা দিয়ে আমাদের পাকিস্তানকে আঘাত করার প্রয়োজন নেই। পাকিস্তানের জন্য ব্রহ্মস এনাফ। কিন্তু এই ব্রহ্মস, এটা হচ্ছে আমাদের হাতে এই মুহূর্তে যে ব্রহ্মস রয়েছে, যেটা দিয়ে আমরা অপারেশন চালিয়েছিলাম অপারেশন সিন্দুরের সময়, সেই সময় এই ব্রহ্মস এর গতিবেগ হচ্ছে শব্দের থেকে 2 থেকে 3 গুণ, অর্থাৎ মার্ক 2.6 থেকে 3 মার্ক, শব্দের থেকে প্রায় 3 গুণ গতিবেগে ছুটতে পারে এই ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। আপনি একবার কল্পনা করে দেখুন যে পাঞ্জাবের অমৃতসর থেকে যদি একটা ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, তাহলে লাহোরে পৌঁছাতে সেটা কতক্ষণ সময় লাগবে জানেন? আমাদের হাতে যে ব্রহ্মস রয়েছে মাত্র 40 থেকে 50 সেকেন্ডের কাছাকাছি লাগবে।
45 থেকে 50 সেকেন্ডের কাছাকাছি লাগবে। কেন না, অমৃতসর থেকে লাহোরের ডিস্টেন্স ওই মেরে কেটে 50 কিলোমিটারের কাছাকাছি। এবার বুঝতে পেরেছেন যে আমরা যদি ব্রহ্মোস ছুড়ে দিই ওদের কাছে, আমাদের লঞ্চ করা থেকে ওদের কাছে হিট করা পর্যন্ত মাত্র 50 সেকেন্ড সময় থাকবে। আপনারা জানেন যে ভারত ব্রহ্মোস 2 বানাচ্ছে। এই ব্রহ্মোস 2 তার গতিবেগ আবার হচ্ছে মার্ক 7 থেকে মার্ক 8, শব্দের থেকে 7 থেকে 8 গুণ। এই ব্রহ্মোস এইটা যদি আমরা ব্রহ্মোস 2 যেটা মানে এখনো বানানো হচ্ছে সেটা যদি আমাদের হাতে চলে আসে, তাহলে ওই অমৃতসর থেকে লাহোরকে অ্যাটাক করার জন্য কতক্ষণ সময় লাগবে জানেন? 30 সেকেন্ড সময় লাগবে, 30 সেকেন্ড। আর যদি কে4 দিয়ে আমরা আঘাত করি তাহলে কতক্ষণ সময় লাগতে পারে আন্দাজ আছে আপনাদের? মাত্র 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে। ভাবুন যে আমাদের ভারত থেকে একটা ক্ষেপণাস্ত্র ছোড়া হলো, 10 সেকেন্ডের মধ্যে পাকিস্তানে গিয়ে ডিস্ট্রয় করে চলে আসলো। পাকিস্তানের ঘুম হারাম করে দিয়েছে এই ব্রহ্মোস 1। কিন্তু সেই ব্রহ্মোসকে তুলে দেওয়ার কথা বলছে ব্রহ্মোস অ্যারোস্পেসের যিনি সিইও। তবে তার বক্তব্যটা কি? তিনি বলছেন যে ডেটটা তিনি এক্স্যাক্টলি বলতে পারছেন না। তিনি বলছেন যে বেশ কিছু বছর আগে ভারতের তরফ থেকে একবার আবু ধাবিতে যাওয়া হয়েছিল, আরব আমিরশাহিতে যাওয়া হয়েছিল, এবং সেখানে মানে ওই সামরিক ডিল, ভারত অস্ত্র বেচার জন্য গিয়েছিল। সেখানে ভারতের তরফ থেকে এই ব্রহ্মোসের সিইও তিনি রিপ্রেজেন্ট করছিলেন, এবং সেখানে পাকিস্তানের ডেলিগেশনরাও গেছিলেন। এবার যখন তিনি ব্যাখ্যা করছিলেন যে এই ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র হচ্ছে শব্দের থেকে 3 গুণ গতিবেগে ছুটতে পারে, একেবারে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে, আরো যা যা আছে সবগুলো তিনি যখন বর্ণনা করছিলেন, তখন সেখানে পাকিস্তানের যারা ডেলিগেশন ছিলেন তারা ওই অনুষ্ঠানটা মিটে যাবার পর এই ব্রহ্মোসের সিইও যিনি ভারতীয় তার কাছে এসেছিলেন, এসে বলেছিলেন যে আপনারা কি ব্রহ্মোসটা কি মিডল ইস্টে বিক্রি করার জন্য উদ্যোগী হচ্ছেন, মিডল ইস্টে কি বিক্রি করবেন? তখন উনি বলেছেন হ্যাঁ, সেই জন্যই তো আমরা এখানে এসেছি। তখন পাকিস্তানের যে প্রধানরা ছিলেন, মানে একজন যে মেজর জেনারেল পদাধিকারী ছিলেন, আর 3 জন নৌবাহিনী, স্থলবাহিনী এবং বিমান বাহিনীর 3 জন হেড ছিলেন। এই 4 জন মিলে তার কাছে এসেছিলেন, এসে বলছেন আচ্ছা আপনারা যদি মিডল ইস্টে এটা বিক্রি করেন তাহলে নিশ্চিতভাবে আপনারা পাকিস্তানকেও বিক্রি করতে রাজি হবেন। তার উত্তরে কি বলেছিলেন জানেন? তার উত্তরে এটাই বলেছিলেন যে পাকিস্তানের জন্য আমাদের ব্রহ্মোস সবসময় ফ্রি। কেন বলেছিলেন এই বক্তব্যটা একটু শুনুন, তবে হাসি কিন্তু চেপে রাখবেন, ঠিক আছে? মানে পাশের লোক ডিস্টার্ব হতে পারে, এত জোর আপনার হাসি পেতে পারে। শুনুন আগে বক্তব্যটি, অত্যন্ত মানে সারা ফেলে দেওয়া বক্তব্য, আপনারা না শুনলে এটা মিস করবেন, শুনে নিন। To Abu Dhabi to capture the Middle East markets. Which year? Is I don't exactly remember the year, but it was long ago. 10 years back, 15 years back? Yeah, right. It's about that. So then during that time, we showed a model, not like this, it's a bigger model, we showed it, and many people came. The president of UAE came, so I discussed with him. He showed a lot of interest, he showed. Then after he went, there's a team of Pakistan with the general leading the team. He was a major general, and with him the other Air Force and Navy people were there. So 4 of them came, and they wanted to know what is this BrahMos about, what is the type of missile. So my people said that only I can answer to him because of Pakistan. They said, no, he will come. So I was called, then I went there. So he asked, I said, yes, this is a supersonic cruise missile, and it has got a capability to go Mach 3 and very accurate. We have done the test. You see the film, I showed the film. So he saw everything. He was very much fascinated. He said, do you use a good missile? Do you want to sell to Middle East? Yes, that's why we have come. I say, if you are going to sell to Middle East, will you sell it to Pakistan? I said, sir, for Pakistan it's a free delivery item. and immediately his face changed because he did not expect this answer. He became grim and walked out of that place. Okay. So, well...
শুনলেন? হাসলেন কতটা বলুন, কে কতটা জোরে হাসলেন বলুন, মানে আশা করি বুঝতে পেরেছেন আপনারা। শিভাথুন পিল্লাই, ব্রহ্মসের সিইও প্লাস এমডি, তিনি বলেছেন আরে পাকিস্তান, মানে পাকিস্তান যখন ইন্টারেস্ট দেখিয়েছে যে ব্রহ্মস কিনবো, ভারতের কাছ থেকে তাও আবার ব্রহ্মস কেনার কথা বলেছে পাকিস্তান। আসলে ওরা কি ভাবে? ওরা ভাবে যে ওদের মধ্যে, দেশের মধ্যে যেমন গাদ্দাররা রয়ে গিয়েছে, ভাবছে যে আমাদের দেশে যদি দু একটা এরকম বার করতে পারে, আমাদের প্রতিরক্ষা খাতে এরকম তো গাদ্দাররা বেরোয় না ওদের দেশের মতো। তো তখন ইনি বলেছেন যে হ্যাঁ, পাকিস্তানের জন্য তো সবসময় ফ্রি ফ্রি ডেলিভারি দিই আমরা। তখন এই পাকিস্তানের যে 4 জন এসেছিলেন তারা চলে গিয়েছেন, মানে কোনো কথা না বলে চলে গিয়েছেন। ফ্রি ডেলিভারি মানে বুঝতে পেরেছেন তো? ফ্রি ডেলিভারি মানে হচ্ছে ওই যে ব্যাখ্যা করলাম, 40 সেকেন্ড সময় লাগবে ব্রহ্মস যে এখন আমাদের হাতে রয়েছে, যে ব্রহ্মসের কথা ওই পাকিস্তানের একজন উপদেষ্টা বলছিলেন যে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলাম যে ওই ব্রহ্মসের মধ্যে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে কিনা, মাত্র 30 থেকে 40 সেকেন্ড আমাদের হাতে ছিল সিদ্ধান্ত নেওয়ার জন্য। বুঝতে পেরেছেন? হোম ডেলিভারি এইভাবে, মানে ভারত থেকে সুইচ টিপে ওখানে হোম ডেলিভারি দেওয়া হয়, এর কথা তিনি বলেছেন। কিন্তু এইখানে আমি আরো একটা গুরুত্বপূর্ণ অংশ আপনাদের কাছে এই জায়গাটা শোনাতে চাইবো, এটাও আপনারা মিস করবেন না। ভারতের ডেপুটি চিফ রাহুল সিংহ, ভারতের সামরিক বিভাগের ডেপুটি চিফ রাহুল সিংহ, তিনি পরিষ্কারভাবে বলেছেন যে এই অপারেশন সিন্দুরে আমরা শুধুমাত্রই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করিনি। এতদিন পর্যন্ত আমরা ইউটিউবার হিসেবে বলছিলাম, এবার ভারত সরাসরি প্রথমবারের জন্য তারা স্বীকার করলো। তিনি বলছেন যে অপারেশন সিন্দুরে আমরা শুধু পাকিস্তানের সঙ্গে মুখোমুখি যুদ্ধ করিনি, এর সঙ্গে আরো 2টি এক্সট্রা দেশ, অর্থাৎ 3টি দেশের সঙ্গে আমাদের যুদ্ধ হয়েছিল। একটি তিনি বললেন চায়না, তার কারণ হচ্ছে পাকিস্তান, চায়না মানে পাকিস্তান তাদের সামরিক যন্ত্রপাতির 81% চায়না থেকে নিয়ে আসে। আর চায়না পাকিস্তানকে টেস্ট বেড হিসাবে দেখে। টেস্ট বেড মানে কি? টেস্ট বেড মানে হচ্ছে যেগুলো ধরুন ওই 10টা মিসাইল আমরা তৈরি করলাম চায়নার ফ্যাক্টরিতে, তার মধ্যে হয়তো 9টা নিজের দেশেই ফাটবে, আর একটা হয়তো পড়লেও পড়তে পারে যেটা ভারত আটকে দেবে। এইরকম তো আর নিজের দেশে, মানে চীন তো নিজের দেশে টেস্ট করতে পারে না, এইগুলো পাকিস্তানের ওরা পাঠিয়ে দেয়। পাকিস্তানে পাঠানোর পর যে ভেরিয়েন্টটা কাজ করে ওরা বুঝতে পারে যে আচ্ছা এই ভেরিয়েন্টটা কাজ করলো, তার মানে এই ভেরিয়েন্টটা নিয়ে পরবর্তীকালে আমি কাজ করব। মানে পাকিস্তান হচ্ছে চীনের একটা গিনিপিগ, সেই গিনিপিগের উপর কাটাছেড়া করে তারা এই সামরিক এই এক্সপেরিমেন্টগুলো চালায়। সেটা বলছে কে? ভারতের ডেপুটি চিফ এ কথা স্বীকার করে নিয়েছেন। এবং শুধু তাই নয়, তিনি বলছেন, মানে এইটা এইখানে নেই, তিনি বলছেন যে তুরস্ক ড্রোন সাহায্য করে সরাসরি ভারতের বিরুদ্ধে জড়িয়েছেন। এবং তিনি এটা বলছেন যে এরপরে যে অপারেশন সিন্দুর 2 অপারেশনটা হবে না, সেটা কিন্তু আমাদের একসঙ্গে 2-3টে দেশের বিরুদ্ধেই লড়তে হবে, আর একদিক থেকে লড়লে হবে না, আমাদের সব দিক থেকে লড়তে হবে। তার বক্তব্যটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ এই প্রথম ভারতের কোনো সামরিক প্রতিনিধি, তাও আবার ডেপুটি চিফের মতো একেবারেই মানে সেকেন্ড ইন কমান্ড বলতে পারেন, তার মুখ থেকে এই প্রথম এই বক্তব্য শোনা গেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ, শুনুন। Few lessons that I thought I must flag as far as Operation Sindoor is concerned. Firstly, one border, two adversaries. So we saw Pakistan one side, but adversaries were two, and if I would say actually 4 or 3 actually. So Pakistan was the front face. We had China providing all possible support, and it's no surprise because if you were to look at statistics, in the last 5 years, 81% of the military hardware that Pakistan is getting is all Chinese, 81% of that. So it's no surprise. And China, of course, the good old dictum, killed by a borrowed knife, 36 stratagems that China talks about, killed by a borrowed knife. So he would rather use the neighbor to cause pain than getting involved in the mud slinging match on the northern border. So that is what he's seen. And another thing that China perhaps has seen is that he's able to test his weapons against, say, various other weapon systems that are there. It's like a live lab which is available to him. So it's a good, that is what is something we have to be very, very cognizant about. শুনলেন? মানে এর যে অপারেশন সিন্দুর 2 যেটা হবে না, সেটা কিন্তু ঘোষিত যুদ্ধ হবে ভারতের সঙ্গে আরো 2-3টি দেশ মিলে। এরা প্যাসিভলি এখন করছে, পরে অ্যাক্টিভলিও করতে পারে। সেই জন্য তিনি বলেছেন এই অপারেশন সিন্দুর 2 এ যাওয়ার আগে ভারতের অনেক বেশি ভাবনা চিন্তা করে, ভাবনা চিন্তা মানে ভয়ের দিক থেকে নয়,
যে এদের শুধু ওই সামরিকভাবে নয়, মানে এদের আরো চতুর্দিক থেকে কিভাবে হামলা করা যায় বা সেই ব্লু প্রিন্ট রেডি করেই আমাদের চলতে হবে। তার কারণ পাকিস্তান এখন আর একার কলিজাতে তাদের লড়াইয়ের ক্ষমতা তাদের শেষ হয়ে গিয়েছে। একার কলিজাতে পাকিস্তান লড়ার ক্ষমতা চিরকালের মতো শেষ হয়ে গিয়েছে। তারা 1971 সালে তবুও নিজের কিছুটা হলেও দম দেখানোর চেষ্টা করেছিল, এটা উঠতে পারেনি। কিন্তু এখন আর তাদের কিচ্ছু নেই, তারা নিজে দাঁড়িয়ে থেকে কিচ্ছু করতে পারে না। এমনকি তাদের সোলজাররাও কার্যত ভয়ে ভীত হয়ে গিয়েছে। আপনারা দেখেছিলেন অপারেশন সিন্দুরের পর পাকিস্তান সোলজারের কান্না। তারা বাড়ি ফিরতে চেয়েছিল, তারা ভারতের সঙ্গে যুদ্ধ করার জন্য একেবারে প্রিপেয়ার ছিল না। সেই কান্নার রোলের ভিডিও বিমানে যখন তাদের তোলা হচ্ছিল সেগুলো আপনারা দেখেছেন। এই হচ্ছে পাকিস্তানের বর্তমান অবস্থা। এবং ভারত ক্রমশ নিজেকে শক্তিশালী করে, এই যে বললাম এখন তারা বলছে 40 সেকেন্ড সময় পেয়েছিল, এটা ক্রমশ 10 সেকেন্ডও সময় পাবে না। আমাদের সুইচ টেপা হবে, ওই 1 থেকে 10 গুণুন আপনি, তার মধ্যে পাকিস্তান উড়ে যাবে। এই রকম ব্যবস্থা ভারত করছে। লিখে জানাবেন আপনাদের মন্তব্য। বিশেষ করে ওই যে ব্রহ্মস অ্যারোস্পেসের যিনি এমডি, তার বক্তব্যটা কেমন লাগলো আপনাদের অবশ্যই লিখে জানাবেন, যেটা নিয়ে প্রায় ভারতের প্রত্যেকটা নেটাগরিকরা জেনে গিয়েছেন। আমার মনে হলো যে আমার দর্শকদের এটা জানানো হয়নি, তাই আপনাদের সামনে আনলাম। এখনকার মতো এখানে।